আজকে কারশপের যে চ্যাপ্টার তার দ্বিতীয় ভিডিওতে আমি চলে এসেছি। এই চ্যাপ্টারটা নিছকই কারশপের সূত্র নিয়ে আলোচনা নয়। যে দুটো সূত্র আমি শিখে নিলাম, সূত্র দুটো কিসের সংরক্ষণ শিখে নিলাম আর দুটো অঙ্ক করে নিলাম, তাতেই কিন্তু চ্যাপ্টারে সব কিছু হয়ে গেল না। কারশপের সূত্রগুলো দেখবা, নতুন অঙ্ক একটা দেখবা সূত্রগুলো যেন নতুনভাবে অ্যাপ্লাই হচ্ছে। তো প্রচুর অঙ্ক করতে হবে এই দুটো সূত্র দিয়ে। দেখবা তোমাদের বইয়ে এমসিকিউতে হোক, প্রবলেম সেট 1 হোক 2 হোক, বা পিছন দিকে যেগুলো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো এসছে বিভিন্ন এক্সামে, সেখানেও দেখবা প্রচুর অঙ্ক করে দেওয়া আছে, বইয়ের ভিতরে উদাহরণ দেওয়া আছে। অঙ্কগুলো দেখতে হবে। প্রচুর অঙ্ক না করলে কিন্তু সূত্র দুটো সূত্রই থেকে যাবে, জাস্ট একটা মুখস্থ করা সূত্রের মতো, কোনো লাভ হবে না। তো আশা করছি তোমরা সেগুলো করবে, বা অনেকে হয়তো করেও ফেলেছো। আজকে এই একটা ভিন্ন বিষয়, যেখানে এই সূত্রগুলোর অবশ্যই অ্যাপ্লিকেশন আছে, সেই বিষয়টা হচ্ছে পোটেনশিওমিটার। সেটি নিয়ে আলোচনা করব। পোটেনশিওমিটার বাংলাটা হচ্ছে বিভব বিভাজক। তা জিনিসটা কি? দেখো, বিভব বিভাজক নিশ্চয়ই বিভবকে ভাগ করতে পারবে। প্রথম কথা, বিভবটাকে ভাগ করবে। কার বিভবকে ভাগ করবে? নিশ্চয়ই এতে একটা ব্যাটারি জুড়ব, একটা তড়িৎ উৎস থাকবে, সে কিছু একটা বিভব পার্থক্য তৈরি করবে, আর এই মিটারটা কি করবে? সেটাকে ভাগ করতে সক্ষম। এবং ভাগ করতে সক্ষম হওয়ায় এর সাহায্যে বেশ কিছু কাজ করা যায়। যেমন একটা তড়িৎ কোষের অভ্যন্তরীণ তড়িৎচালক বল মাপা যায়, তড়িৎ কোষের ভিতরে কোনো রোধ থাকলে মাপা যায়, এর সাহায্যে কোথাও কোনো একটা বর্তনীর কোনো দুটো বিন্দুর মাঝে বিভব পার্থক্য মাপা যায়। এটাকে আবার পরিবর্তনশীল রোধ হিসেবে ব্যবহার করা যায় যদি এতে উৎস না জুড়ি তখন। তো এরকম বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে, আমরা পরপর সেগুলো শিখব। তা জিনিসটা আসলে কি সেটা বুঝে নিই। অলরেডি তোমাদের কিছু ছবি আমি পোস্ট করেছি। যদি ছবি কেউ পেয়ে নাও থাকো, তাহলে সার্চ মেরে নেবে ইউটিউবে, ছবি পেয়ে যাবে। তো বিষয়টা কি, বিভব বিভাজক পোটেনশিওমিটার কি? প্রচুর রকমের ছবি পাবে। আমাদের ল্যাবে যেটা ইউজ করা হয়, দেখো ওই আগে যে ফ্যানে যেগুলো পুরনো এগুলোটা, সেটাকেও এক ধরনের বিভব বিভাজকই আমরা বলতে পারি। আমাদের ল্যাবে কিন্তু সেরকম কিছু ব্যবহার করা হয় না। ল্যাবে যেটা ব্যবহার করা হয়, একটা কাঠের পাটাতন আছে দেখবা। স্কুলে যখন ল্যাবে যাওয়ার সুযোগ হবে তখন তোমরা এটা দেখতে পাবে। একটা কাঠের পাটাতন আছে, সেই পাটাতনের উপর একটা বড় তার লাগানো আছে। এইবার কাঠের যে পাটাতন সেটা ওই 1 মিটারের থেকে সামান্য একটু বড়, আর যে তারটা সেটা কিন্তু 10 মিটার। তাহলে কি করে লাগানো থাকবে না, এরকম মুড়িয়ে মুড়িয়ে 10 ভাঁজে ভাগ করে লাগানো থাকে। অথবা কোনো স্কুলে মানে হয়তো এরকমও থাকতে পারে যে 10টা 1 মিটারের তার পরপর সেট করা আছে, তারগুলোর মধ্যে কানেকশন মোটা তামা বা পিতলের পাত দিয়ে করা আছে, মানে সেখানে যাতে রোদ নগণ্য হয় সেরকমভাবে করা আছে। তোমরা অলরেডি ছবিগুলো পেয়ে গেছো, দেখলেই দেখতে পাবে। হ্যাঁ, কোনো যন্ত্রে কম পাক থাকতে পারে, সেক্ষেত্রে তারের দৈর্ঘ্য কম। আমাদের স্কুলে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে 10 মিটারের তার, মেনলি ম্যাঙ্গানিনের তৈরি। ম্যাঙ্গানিনের তৈরি কেন? কারণ ম্যাঙ্গানিন তারের রোধটা কিছুটা বেশি, তো রোধ বেশির প্রয়োজন আমাদের এই যন্ত্রে। তো সেই জন্যই আমাদের ম্যাঙ্গানিন সংকর ধাতুটা ব্যবহার করা হয়। আর তারটার দৈর্ঘ্য বড় নিচ্ছি কেন? তাতেও কিছু সুবিধা পাওয়া যায়। 1 নম্বর রোধ বেশি হচ্ছে, 2 নম্বর সুবিধা বেশি বাড়ে, তার জন্য এটার সাহায্য নিতে হয় আমাদের। তো এই যে পোটেনশিওমিটার যন্ত্র, তার অ্যাপ্লিকেশনের জন্য এতে আমাকে একটা ব্যাটারি জুড়তে হয়, যেটা নিজস্ব উৎস। সেই উৎসটা এমন হওয়া উচিত যাতে তড়িৎ প্রবাহ দেওয়ার সাথে সাথে এর বিভবের মানটা যেন, মানে যে বিভব পার্থক্য তৈরি করছে সেটার মান যেন পরিবর্তিত না হয়ে যায়। সেই জন্য স্পেশাল কোষ ইউজ করা হয়। কী কোষ ইউজ করা হয় আমরা অবশ্যই জানবো। তার মানে যে কোনো কোষ আমরা কিন্তু ব্যবহার করতে পারি না। তোমাদের স্কুলে যদি থাকে দেখবা আলাদা তড়িৎ কোষ পাশে ইনস্টল করতে হচ্ছে, দেখতে একটু অদ্ভুত রকমেরই। যাই হোক, তা এবার আমরা হাতে কলমে দেখব, আর পরপর অ্যাপ্লিকেশনগুলো দেখব কী করে এর সাহায্যে কাজগুলো করা যায়। চলো তাহলে হাতে কলমে যাওয়া যাক। তাহলে প্রথমেই বুঝে নিই জিনিসটা দেখতে কেমন। এইরকম একটা কাঠের পাটাতন আছে, ধরো আমি উপর থেকে দেখছি।
তো এখানে একটা নব আছে তার আটকানোর, স্ক্রু বলতে পারো, প্যাঁচে তার অন্য কোনো তার এখানে আটকে দিতে পারো। সেখান থেকে এই কানেকশন শুরু হলো। সেখান থেকে একটা ওই ম্যাঙ্গানিজের তার গেল এত দূর। এখানে ধরো একটা পিতলের মোটা পাত দিয়ে আটকানো আছে, অন্য দিক দিয়ে আবার বেরিয়ে আসলো। এই লেন্থগুলো কত? এই লেন্থগুলো কিন্তু 1 মিটার। আবার এখানে পিতলের পাত দিয়ে আটকানো আছে, আবার এরকম বেরিয়ে গেল, আবার এখানে পিতলের পাত দিয়ে আটকানো, আবার মানে কানেকশান করছি পিতলের পাত দিয়ে। আর প্রতিটা তারের লেন্থ কত? 1 মিটার। তাহলে কটা তার আছে? 10টা। তো এরকম করে করে কটা তার আছে? 10টা। মোট লেন্থ হবে কত? 10 মিটার। তাহলে এখানে এসে আবার একটা স্ক্রু। তাহলে এই যে ব্যবস্থাটা, এটাই কিন্তু আসলে পোটেনশিওমিটার। তো আমরা বইয়ে খাতায় কলমে যখন পোটেনশিওমিটারের অ্যাপ্লিকেশনে যাব, তখন কিন্তু আমরা এরকম আঁকবো না। আমরা কি আঁকবো? আমরা আঁকবো জাস্ট একটা রোধ, জাস্ট একটা রোধ, এরকম আঁকবো। এবং এটাই নির্দেশ করবে কাকে? পোটেনশিওমিটারকে। তো ধরে নিলাম পোটেনশিওমিটার যন্ত্রের এই রোধটা হচ্ছে R0। পোটেনশিওমিটারের রোধ কত ধরলাম? না, R0। আমরা প্রথম অ্যাপ্লিকেশনে আসছি যে একে পরিবর্তনশীল রোধ হিসেবে ব্যবহার করব। তাহলে মোট রোধ হচ্ছে R0। আমার যেখানে পরিবর্তনশীল রোধ প্রয়োজন সেটার সঙ্গে, ধরো এই টপের বিন্দুটা এ বিন্দু আর সবচেয়ে নিচের বিন্দুটা বি বিন্দু। তাহলে যে বর্তনীতে আমার পরিবর্তনশীল রোধ দরকার, সেই বর্তনীর সঙ্গে আমি এ বিন্দু যোগ করলাম। আর পোটেনশিওমিটারে একটা মুভিং পার্ট থাকে, যেটাকে আমরা নাম দিই জকি, জে দিয়ে প্রকাশ করি। তো যে বর্তনীতে আমার পরিবর্তনশীল রোধ দরকার, তার সঙ্গে আমি এ বিন্দু যোগ করলাম আর জকির সঙ্গে যোগ করলাম। তাহলে এই দুটো অংশের সঙ্গে আমি সেই বর্তনীর সঙ্গে যুক্ত করে দিলাম। তাহলে সেই বর্তনীতে কতটুকুন অংশে রোধ আপতিত হবে? এই অংশে রোধটুকুন আপতিত হবে। তো পোটেনশিওমিটারের মোট রোধ কত? R0। পোটেনশিওমিটার যন্ত্রের দৈর্ঘ্য কত? ধরলাম L। তাহলে একক দৈর্ঘ্যের রোধ কত? একক দৈর্ঘ্যের রোধ হলো, মোট রোধকে আমি দৈর্ঘ্য দিয়ে ভাগ করলাম, তাহলে একক দৈর্ঘ্যের রোধ হয়ে গেল R/L। তাহলে ওই যে অন্য একটা বর্তনী, সেখানে সবটুকুন দৈর্ঘ্যের পোটেনশিওমিটারের কিন্তু সবটুকুন দৈর্ঘ্য আসেনি, ফলে সবটুকুন রোধও আসেনি। সেই বর্তনীতে কতটুকুন দৈর্ঘ্য এসছে? ধরলাম এই দৈর্ঘ্যটুকুন হচ্ছে স্মল এল। তাহলে স্মল এল দৈর্ঘ্যের যে রোধ, সেই রোধটুকুন কিন্তু ওই বর্তনীতে আপতিত হয়েছে। তাহলে সেই রোধটা আর হলে আর সমান কত? একক দৈর্ঘ্যের রোধ হচ্ছে R/L। কতটুকুন দৈর্ঘ্য সেই বর্তনীতে এসছে? কতটুকুন দৈর্ঘ্যের রোধ? না, স্মল এল। তাহলে ইন্টু স্মল এল, ওইটা R0 অবশ্যই। তাহলে আমি ফর্মুলা কী পেলাম? R সমান R0 ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে এইভাবে এই মুভিং পার্ট মানে জকিকে ওপর নিচে নামিয়ে উঠিয়ে নামিয়ে আমি কি করতে পারি? যত নিচের দিকে নামাবো, যখন আমি বিতে চলে আসব, তখন এই স্মল এল ইজিক্যাল টু কী হয়ে যাবে? ক্যাপিটাল এল। তাহলে তখন আর সমান কী হয়ে যাবে? R0 ইন্টু ক্যাপিটাল এল বাই ক্যাপিটাল এল, কাটাকাটি হয়ে গেল। তাহলে আর সমান R0 হয়ে যাবে। আর যখন আমি জকিকে এই বিন্দুতে ঠেকাবো, তখন এলটা কি? 0, তখন আর সমান 0। তাহলে এইভাবে আমি সেই যে বর্তনীতে যুক্ত করলাম, এ আর যে বিন্দুর মাঝখানে সেই বর্তনীটাকে যুক্ত করলাম, তাহলে সেই বর্তনীতে আমি মিনিমাম কত রোধ সাপ্লাই করতে পারবো? 0। আর ম্যাক্সিমাম কত রোধ সাপ্লাই করতে পারবো? সেটা হচ্ছে R0। তো অবশ্যই কানেকশান করার জন্য আরও কিছু রোধ অ্যাড হয়ে যায়। যখনই কোথাও তুমি তার জুড়বে, তখন সেখানে আরও কিছু রোধ চলে আসে, ফলে মিনিমাম রোধটা 0 হবে না, ম্যাক্সিমাম রোধটা হয়তো R0 থেকে একটু বেশি হয়ে যেতেই পারে। তাই এই গেল মোট বিষয়। তাহলে আশা করি এই ফর্মুলাটা মনে থাকবে তোমাদের, আর পরিবর্তনশীল রোধ হিসেবে কী করে ব্যবহার করা হচ্ছে সেটাও মনে থাকবে। আমি এ বিষয়ে একটা লিখিত কিছু তোমাদের পরে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও পড়ে নিতে পারো, বই থেকেও পড়তে পারো, কোনো অসুবিধা নেই। নেক্সট অ্যাপ্লিকেশনে যাব। নেক্সট অ্যাপ্লিকেশন হচ্ছে যে পরিবর্তনশীল তড়িৎচালক বলের উৎস হিসেবে এটাকে কী করে ব্যবহার করব। আচ্ছা, জকির ব্যাপারটা একটু বলে রাখি। তোমাদের স্কুলে দেখবে এর ওপর একটা ফ্রেম লাগানো থাকে, এই ফ্রেমটা আগুপিছু করতে পারে, কাঠের ফ্রেম। এই কাঠের ফ্রেমটার ওপর বেশ কিছু এরকম কী থাকে, 10টা তারের জন্য 10টা এরকম কী থাকে, যেটাকে ট্যাপ করলে নেমে যাবে, এটা নেমে গিয়ে ওই তারকে টাচ করবে। এই কীগুলোকে ট্যাপ করলে, আঙুল দিয়ে চাপলে নেমে গিয়ে নিচের তারটাকে টাচ করবে। কটা কী থাকবে? 10টা। তো তুমি যে এটা ধরো 1 নম্বর কি, তাহলে 1 নম্বর কিটাকে ট্যাপ করলে 1 নম্বর তারে টাচ করবে। তো যদি এটাকে 1 নম্বর তারের অল্প দৈর্ঘ্যে আমাকে টাচ করাতে হয়, তাহলে এটাকে জকিটাকে এদিকে সরিয়ে নেবো, দিয়ে ট্যাপ করব। যদি বেশি দৈর্ঘ্যে টাচ করাতে হয়, আবার এদিকে সরিয়ে নেবো, ট্যাপ করব। 2 নম্বর তারের বেশি দৈর্ঘ্যে টাচ করাতে গেলে কিন্তু আমাকে আবার
এদিকে সরতে হবে। 1 নম্বর তারের বেশি দৈর্ঘ্যে টাচ করাতে গেলে এদিকে সরতে হবে, 2 নম্বর তারের বেশি দৈর্ঘ্যে টাচ করাতে গেলে কিন্তু এদিকে সরতে হবে। এইগুলো মাথায় রাখতে হয়। তো এইটাই আসলে জকি। তো বর্তমানে আবার এরকম ফ্রেম না দিয়ে জাস্ট এরকম একটা পেনের মতো দিয়ে দেয়। এর পিছনে একটা তার জোড়ার জন্য একটা স্ক্রু লাগানো থাকে, তাই এখানেই তারটা জুড়ে নিতে হয়, জকের কানেকশন দিতে হয়, দিয়ে জাস্ট হাতে করে ধরে, এখানে কুপরিবাহী থাকে, হাতে করে ধরে জাস্ট যেখানে ট্যাপ করা দিচ্ছে সেখানে গিয়ে ঠেকাতে হয়। তো বর্তমানে ছবিটাই তো দেখালাম না, বর্তমানে এই ব্যবস্থাও রাখা হয় যে এটা কুপরিবাহী তৈরি, মাথায় পরিবাহী আছে, ভিতরে এখানের সঙ্গে কানেকশান আছে, তার জুড়ে দিলাম, যেখানে ঠেকাতে হবে এই মাথাটাকে সেখানে গিয়ে টাচ করিয়ে দিলাম, তাহলেও সেই একই ব্যাপার। তখন এটা জক হিসেবে কাজ করে। আবার অনেক যন্ত্রে এরকম একটা কাঠের ফ্রেম, আগু কিছু ফিক্সড ফ্রেম, আগু কিছু করতে পারবে, এর সঙ্গে জোড়া আছে, সেরকম ফ্রেমও ব্যবহার করা হয়। এবার দেখবা তোমাদের স্কুলে কি আছে। যাই হোক, তাহলে আমরা পরিবর্তনশীল রোধের উৎস হিসেবে পেয়ে গেলাম। এবার চলে আসবো পরিবর্তনশীল তড়িৎচালক বলের উৎস হিসেবে কী করে এটাকে ব্যবহার করা সম্ভব। তার জন্যই আসলে এর নাম হয়েছে বিভব বিভাজক। যাই হোক, তো এবার কিন্তু আমাকে এর নিজস্ব যে কোষ সেটাকে লাগাতে হবে। তো আমি লাগিয়ে দিলাম। এর নিজস্ব যে কোষ তার তড়িৎচালক বল ধরলাম E0 এবং ধরে নিলাম এর কোনো অভ্যন্তরীণ রোধ নেই, যদিও বাস্তবে সেটা সম্ভব নয়। ধরে নিলাম আমাদের হিসাবটাকে সহজ করার জন্য যে এর কোনো অভ্যন্তরীণ রোধ নেই উৎসটার। আর এটা তো জানাই আছে যে পোটেনশিওমিটার তারের রোধ আমরা R0 ধরছি আর দৈর্ঘ্য ক্যাপিটাল L ধরছি। তাহলে এই গেল মোট সার্কিট। এবার যে বর্তনীতে পরিবর্তনশীল, এটা অবশ্যই এ বিন্দু, এটা বি বিন্দু, যে বর্তনীতে পরিবর্তনশীল তড়িৎচালক বলের প্রয়োজন সেই বর্তনীতে আমাকে এ বিন্দু থেকে কানেকশান দিতে হবে। আর একটা কানেকশান কী থেকে দেবো না, জকি থেকে। তাহলে এই এ বিন্দু আর জকি থেকে কানেকশান দিলাম। জকি বর্তমানে ধরলাম এল দৈর্ঘ্যে আছে এ বিন্দু থেকে। আচ্ছা, এই গেল মোট বিষয়। এইবার দেখো, এই যে তড়িৎচালক বল, এই যে কোষ, তার সমান্তরালে এই এ থেকে বি অবধি এই যে পোটেনশিওমিটারের রোধ তারের তারটা লাগানো আছে। তাহলে এই তড়িৎচালক বল এই উৎসের সঙ্গে সমান্তরালে কি আছে, এই R0 রোধটা। তাহলে উৎসের যা তড়িৎচালক বল, উৎসের অভ্যন্তরীণ রোধ নেই ধরে নিয়েছি, তাহলে উৎসের যা তড়িৎচালক বল সেটা কোথায় গিয়ে আপতিত হবে, এই পুরো রোধটাতে। তাহলে এ থেকে বি অংশে আপতিত রোধ কত, এ বি অংশে, এ রোধ বলছি, এ বি অংশে আপতিত বিভব কত, আপতিত বিভব অবশ্যই E0। তাহলে এ বি অংশে আপতিত বিভব E0। এবার এই তারটা পুরো সুষম তার, সব জায়গায় বেদ উপাদান সব সেম, তাহলে তারের যে কোনো একক দৈর্ঘ্যে সব জায়গায় যে কোনো জায়গাতে যায় না কেন, একক দৈর্ঘ্যে কি বিভব পতনটা সেম হবে, সুষম তার হয়, এটা সম্ভব। তাহলে একক দৈর্ঘ্যে আপতিত বিভব কত হচ্ছে, অবশ্যই মোট যে বিভব পার্থক্য তৈরি হলো, যেটা কোষের তড়িৎচালক বল E0 সঙ্গে সমান, তাকে তারের দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ E0/L। এইবার বাইরে যে বর্তনীটাকে জুড়েছি এর সাথে, সেটা তারের পুরো দৈর্ঘ্যের সাথে জুড়িনি, কিন্তু তারের এ যে অংশের সমান্তরালে জুড়েছি, তার দৈর্ঘ্য কত L। তাহলে যেহেতু এ যে অংশের সমান্তরালে জুড়েছি, তাহলে এ যে অংশে আপতিত বিভব যা, সেই বর্তনীতে সেইটুকুন বিভবই পাচ্ছে। তাহলে এ যে অংশে আপতিত বিভব কত হচ্ছে দেখিনি। একক দৈর্ঘ্য হচ্ছে E0/L, এ যে অংশের দৈর্ঘ্য হচ্ছে স্মল l, তাহলে স্মল l দিয়ে গুণ করলাম। অতএব অন্য যে বর্তনীটা আছে, অন্য বর্তনীতে প্রাপ্ত বিভব প্রভেদ কত হচ্ছে দেখিনি। ভি সমান কত হচ্ছে, এ যে অংশের যে বিভব প্রভেদ, এ যে অংশের সমান্তরালে লাগিয়েছি, তাহলে এ যে অংশের যা বিভব প্রভেদ সেই বিভব প্রভেদটাই পাবে। তাহলে ভি সমান কি, একটু সাজিয়ে গুছিয়ে লিখলে কি হচ্ছে, E0 স্মল l বাই ক্যাপিটাল L। তাহলে এই ফর্মুলাটা মুখস্থ রাখবো, ভি সমান E0 স্মল l বাই ক্যাপিটাল L। এবার দেখে নাও, এই স্মল এলটাকে বাড়ালে পরে ম্যাক্সিমাম কত বাড়াতে পারি, ক্যাপিটাল L অবধি। তাহলে স্মল এলটাকে বাড়িয়ে ক্যাপিটাল L গেলে পরে ভি সমান কী হবে, E0 হবে। অর্থাৎ সে ম্যাক্সিমাম কত ভোল্টেজ সাপ্লাই করতে পারবো, E0 পর্যন্ত। আর মিনিমাম কত পাবো, ওই স্মল এলটা দৈর্ঘ্য যখন 0 হবে, তার মানে আমি যখন জকিটাকে নিয়ে গিয়ে এ বিন্দুতে ঠাকাবো, তখন ভি সমান কী হয়ে যাবে, 0। তাহলে 0 থেকে E0 অবধি
আমি ভোল্টেজ সাপ্লাই করতে পারবো। এভাবে পরিবর্তনশীল তড়িৎচালক বলে উৎস হিসেবে ব্যবহার করা যায়। তবে বাস্তবে E0 অবধি ভোল্টেজ সাপ্লাই করতে পারবো না, কারণ জোরে কিছু রোধ থাকবে, ব্যাটারি কিছু অভ্যন্তরীণ রোধ থাকবে। তো বাস্তবে E0 মানের ভোল্টেজ সাপ্লাই করা যাবে না, তার চেয়ে কিছুটা কম সাপ্লাই করা যাবে ম্যাক্সিমাম ভোল্টেজটা। তাহলে আশা করি বুঝতে পেরেছো। আসি যেটা পোটেনশিওমিটার যন্ত্রের একটা গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে একটা কোষের তড়িৎচালক বল কি করে এই যন্ত্রের সাহায্যে নির্ণয় করা যাবে। তোমরা জানো একটা কোষের তড়িৎচালক বল ভোল্টমিটারের সাহায্যে নির্ণয় করা যায় না। কেন যায় না একটু আলোচনা আমরা করে নিই। ধরো এই কোষের কিছুটা অভ্যন্তরীণ রোধ আছে, কোষের তড়িৎচালক বল ই, অভ্যন্তরীণ রোধ স্মল আর। তো এই হচ্ছে একটা মোট কোষ। এই একটা ব্যাটারি মানে কি, তার ভিতরে কি আছে, একটা তড়িৎচালক বল দেবে সে, আর তার কিছু অভ্যন্তরীণ রোধ আছে। তো এর তড়িৎচালক বল মাপার জন্য আমি যদি এর সমান তাহলে একটা ভোল্টমিটার জুড়ি, ভোল্টমিটার জুড়লেই আদর্শ ভোল্টমিটারের রোধ অসীম হওয়া দরকার, কিন্তু বাস্তবে ভোল্টমিটারের রোধ অসীম হবে না, উচ্চমানের হবে কিন্তু অসীম হবে না। তো ফলে কি হবে, রোধের মান অসীম না হয়, বর্তনীতে কিছুটা তড়িৎ প্রবাহ হবেই। সেই তড়িৎ প্রবাহ যদি আই হয়, তাহলে বর্তনীর ভিতরে যে নষ্ট ভোল্টটা আসবে সেটা হচ্ছে আই ইন্টু আর। এইটুকুন নষ্ট ভোল্ট অ্যারাইজ করবে বর্তনীতে, আই ইন্টু স্মল আর। তো সেই নষ্ট ভোল্টের দরুন ই তড়িৎচালক বলে সবটাই বাইরের বর্তনীর বাইরে আমরা পাবো না। বর্তনীর বাইরে আমরা কি পাবো, ই মাইনাস আই আর পরিমাণ বিভব প্ররোধ, যেটাই ভোল্টমিটারটা মাপবে। তাহলে ভোল্টমিটার ই মাপছে না, ভোল্টমিটার মাপছে ই মাইনাস আই আর, ফলে তড়িৎচালক বল সঠিকভাবে মাপতে পারছে না। তাহলে এই জন্য একটা ভোল্টমিটারকে যদি একটা ব্যাটারির সমান্তরালে জুড়ে দিই, সে কখনোই ব্যাটারি তড়িৎচালক বল মাপতে পারে না, কিছুটা কম মাপে তার থেকে। যত ভোল্টমিটারের রোধটা বেশি হবে তত বেশি অ্যাকুরেট হবে। আবার ভোল্টমিটারের রোধটা বেশি করতে গেলে, ভোল্টমিটারের কাঁটাগুলো নড়তে গেলেও তো ভিতরে কিছু প্রভাব প্রয়োজন, তাই যা ইচ্ছে তাই বাড়াতে পারি না ভোল্টমিটারের রোধ আমরা, যাতে। তাহলে কী করলে ই সমান বাইরের তড়িৎচালক বলটা ই হবে, নিশ্চয়ই ওই আই আর টার্মটা জিরো হলে। এবার আর টার্মটা তো জিরো হবে না, আইটা জিরো হওয়া সম্ভব। তাহলে উপায় হচ্ছে প্রবাহটাকে শূন্য করে দেওয়া। ব্যাটারি যে প্রবাহ দেবে, সেই প্রবাহটাকে যদি আমরা শূন্য করে দিতে পারি, তাহলে কিন্তু তার তড়িৎচালক বল মাপতে সক্ষম ভোল্টমিটারের দ্বারা। কিন্তু সমস্যাটা কি, সমস্যাটা হচ্ছে প্রবাহ শূন্য হলে ভোল্টমিটারের কাঁটা নড়বে কী করে, তাই তো? তাহলে ভোল্টমিটার নিজেই তো নড়তে পারবে না, মানে নিজের যে ডিফ্লেকশন কাঁটায় সেটাই তো পাবো না প্রবাহ যদি শূন্য হয়। তাহলে ভোল্টমিটারের সাহায্যে এই কারণে আমরা কখনোই মাপতে পারি না কোষের তড়িৎচালক বলটাকে। তাহলে উপায় কী? উপায় কিন্তু একটা দারুণ উপায়, সেটা হচ্ছে এই পোটেনশিওমিটারের ব্যবস্থা। তার সাহায্যে আমরা খুব সহজেই কাজটা করতে পারি। একটু সার্কিটটা আঁকছি, বুঝে নাও। তো প্রথম কথা, এটা এর বাঁ দিকের কোষটা হচ্ছে পোটেনশিওমিটারের নিজস্ব কোষ, তড়িৎচালক বল E0 ধরলাম, এর অভ্যন্তরীণ রোধ আমরা উপেক্ষা করছি। আর এই হচ্ছে সেই পোটেনশিওমিটারের তারের রোধ, যেটাকে আমরা আঁকছি। দৈর্ঘ্য, রোধ মান কত R0, দৈর্ঘ্য কত L, এ বিন্দু, বি বিন্দু। যে কোষটা তড়িৎচালক বল আমাদের মাপতে হবে, সেই কোষটাকে আমাদের কিন্তু জুড়তে হবে এই বিন্দু থেকে। শুধু কোষটা জুড়লে হবে না, কোষটা কোন দিকে দেখো জুড়লাম, পোটেনশিওমিটারের উৎসের কোষের ধনাত্মক দিক এ বিন্দুর দিকে জোড়া। তাহলে আমি যে কোষটা তড়িৎচালক বল মাপবো, তার ধনাত্মক দিকেও কিন্তু এই বিন্দুর দিকেই জুড়তে হবে। এটা যদি উল্টো থাকে, এটাও উল্টো করে নিতে হবে। এটা যদি না করি, তাহলে কখনোই আমার কাজ হবে না, এটা মাথায় রাখতে হবে। তাহলে এই ব্যবস্থা কখন কাজ করবে না, যদি আমি উল্টো লাগাই। আর একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে E0 তড়িৎচালক বলটা, মানে পোটেনশিওমিটারের উৎসের তড়িৎচালক বলটা অবশ্যই এই যে কোষের তড়িৎচালক বল মাপছি তার থেকে বেশি মানের হতে হবে, তবেকারই এই বিষয়টা কাজ করবে। তাহলে দুটো বিষয় থাকলো, একটা উল্টো করে জুড়লে গণ্ডগোল হয়ে যাবে, আর একটা হচ্ছে এর তড়িৎচালক বল যদি এর চেয়ে বেশি হয় তাহলে মাপতে পারবো না। আমি তাকেই মাপতে পারবো যার থেকে আমার জ্ঞানটা একটু বেশি আছে। আমার জ্ঞান যদি তার থেকে কম হয়, আমি তার জ্ঞানটাকে কী করে মাপবো? তো সেই বিষয়টা এখানেও প্রযোজ্য। তো এই কোষটার তড়িৎচালক বল আমি ধরে নিলাম ই, কোষের সঙ্গে একটা গ্যালভানোমিটার জুড়তে হবে, দিয়ে এবার জকির সঙ্গে জুড়ে দেবো, জকি যে। তাহলে এইভাবে বর্তনীটাকে আমরা বানালাম। এইবার করতে হবে কি, জকিটাকে ওপরে নিচে উঠিয়ে নামিয়ে এমন অবস্থানে আনতে হবে যাতে এই গ্যালভানোমিটারের কাঁটার বিক্ষেপ শূন্য হয়। তো ধরে নিলাম এল দৈর্ঘ্যে যখন জকি গেল, তখন এই গ্যালভানোমিটারের কাঁটার বিক্ষেপটা শূন্য হয়েছে। গ্যালভানোমিটারের কাঁটার বিক্ষেপ শূন্য হওয়ার মিনিংটা কি? গ্যালভানোমিটারের কাঁটার বিক্ষেপ শূন্য হওয়ার মিনিং হচ্ছে যে এই কোষের মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহ হচ্ছে না। তাহলে কোষের মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহ কেন হচ্ছে না? নিশ্চয়ই এই যে লুপটা কারশফ থেকে আমরা জানতে পেরেছি, প্রবাহ নেই মানে কি, এই লুপের মোট তড়িৎচালক বল শূন্য। তো এই লুপে তড়িৎচালক বলের উৎস বলতে এই কোষটা আছে, আর তড়িৎচালক বলের উৎস কোথায়? এই যে অংশে এই E0 ব্যাটারির জন্য কিছু বিভব প্রভেদ আপতিত হচ্ছে,
তাহলে সেই বিভব প্রভেদটাও যেন একটা তড়িৎচালক বলের উৎস হিসেবে কাজ করছে। তাহলে এর পজিটিভ সাইড কোনটা? যেহেতু এই কোষের এদিকে পজিটিভ সাইড, তাহলে এটা পজিটিভ সাইড, নেগেটিভ সাইড। আবার ব্যাটারির পজিটিভ নেগেটিভ দেখতে পাচ্ছ তোমরা। তাহলে হবে কি, যেন এর উল্টো দিকে লাগানো আছে। তাহলে এর তড়িৎচালক বল, মানে এখানে আপতিত তড়িৎচালক বল এর তড়িৎচালক বলটাকে অপোজ করছে। যখন এর মান ওর মান সমান হয়ে যাবে তখন মোট তড়িৎচালক বল শূন্য। তাহলে যেহেতু প্রবাহ পাচ্ছি না, তাহলে আমি লিখতে পারি ভি এ জে, মানে এ যে অংশে আপতিত বিভব সমান ওই কোষটার তড়িৎচালক বল, তবেকারই মোট তড়িৎচালক বল শূন্য। এবং কোনো প্রভাব পাচ্ছি না বলে এর ভিতরের অভ্যন্তরীণ রোধে কতটা বিভব, কোনো বিভব আপতিত হচ্ছে না, কারেন্ট শূন্য, তাহলে আয়ার শূন্য, ফলে নষ্ট ভোল্টের ব্যাপারও আসছে না, তাহলে তার হিসাবও আমাদের করতে হচ্ছে না। আশা করি বুঝতে পেরেছো বিষয়টা। তাহলে ভি এ যে সমান ই। এবার ভি এ যে কী হয় আমরা প্রিভিয়াস ক্যালকুলেশনে পেয়ে গেছি। তাহলে ই সমান কী পেলাম? E0 ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল, যেটা ভি এর মান। তাহলে আমরা করব কি, এভাবে সার্কিটটা বানিয়ে জকিকে উঠিয়ে নামিয়ে আমরা গ্যালভানোমিটারের নাল পয়েন্টে নিয়ে আসবো, আমরা গ্যালভানোমিটারের বিক্ষেপটাকে শূন্য করব। তো সেই অবস্থায় এই দৈর্ঘ্যটাকে মেপে নেব। আর ক্যাপিটাল এল তো আমরা জানি, আমাদের সাধারণত স্কুলে যেটা থাকে কত হবে, 10 মিটার। মান দুটো বসিয়ে দেবো, E0 মান আমাদের জানা থাকবে, সাপ্লাই থাকবে। তাহলে এই মানগুলো বসালে ই পেয়ে যাব, অর্থাৎ কোষের তড়িৎচালক বলটাকে আমরা মাপতে পারবো। তাহলে এইভাবে কোনো কোষের তড়িৎচালক বল মাপা সম্ভব। যেহেতু কোষে কোনো প্রভাব হচ্ছে না, নষ্ট ভোল্টের ব্যাপারও আসছে না, তাহলে নষ্ট ভোল্টজনিত কোনো ত্রুটিও আসছে না। আশা করি বোঝা গেল। আর এই সার্কিটের সাহায্যে দুটো কোষের তড়িৎচালক বলের কম্প্যারিজনও করা যায়। যেমন এখান থেকে তুমি বুঝতে পারছো ই বাই E0 সমান কী হবে, এল বাই এল। তাহলে দুটো কোষের তড়িৎচালক বলের অনুপাত বার করতে গেলে কী করতে হবে, একটা কোষকে এখানে জুড়তে হবে, একটা কোষকে এখানে জুড়তে হবে, দিয়ে নাল চকিকে উঠিয়ে নামিয়ে নাল পয়েন্টে নিয়ে আসতে হবে। তখন আমি দৈর্ঘ্য দুটো তুলনা করবো, কম্পেয়ার হয়ে যাবে। তাহলে এই গেল মোট কথা। আবার তুমি আলাদাভাবে করতে পারো, একটা কোষকে জুড়ে নিলে E1 সমান E0 ইন্টু L1 বাই এল পেলে, আর একটা কোষকে জুড়লে ধরো সেটা E2, তাহলে E2 সমান E0 ইন্টু L2 বাই এল পেলে, তাহলে ভাগ করে দিলে E1 বাই E2 সমান কী পাবে, L1 বাই L2, সেভাবেও করতে পারো। তো যাই হোক, এইভাবে কোষের তড়িৎচালক বলের তুলনা করা সম্ভব। তাহলে এই গেল বিষয়। এইবার লাস্ট যে বিষয়টা, যেটা একটু ফটোমটো বিষয়, সেটা হচ্ছে কোষের অভ্যন্তরীণ রোধ কী করে বের করা যায়। তার আগে আরেকটা কথা বলে রাখি, এইভাবে কোনো বর্তনীর বিভব পার্থক্য মাপা যায়। যে বর্তনীর যে অংশের বিভব পার্থক্য মাপবো সেই অংশটাকে এই দুটো বিন্দুর মাঝে জুড়ে দেবো। যেভাবে কোষের তড়িৎচালক বল মাপছি সেইভাবেই তড়িৎচালক বলের বদলে ইয়ের বদলে কী মাপবো, ভি মানে বিভব পার্থক্য সেই বর্তনী, সে একই কাজ, নাল পয়েন্টে আনতে হবে। এই দুটো বিন্দু নয়, এখানে জুড়বো, মানে গ্যালভানোমিটারটাকে জুড়তে হবে, গ্যালভানোমিটারটাকে নাল পয়েন্টে নিয়ে আসতে হবে। তাহলে এই গেল বিষয়। এগুলো তোমাদের বইয়ে আছে, বই থেকে আরেকবার পড়ে নেবে, আমি একটা কিছু সাপ্লাই দেবো, সেখান থেকেও দেখে নিতে পারো। এইবার যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কোষের অভ্যন্তরীণ রোধ মাপা। তার জন্য এই যে সার্কিটটা ছিল, সার্কিটটাকে একটু আপগ্রেড করতে হবে। তো আমি পরের পাতে সেটা আঁকছি। ছাত্ররা, আমরা বর্তনীটাকে আমি অলরেডি আঁকি ফেলেছি। তো আগের বর্তনীর সঙ্গে পার্থক্য হচ্ছে এই জায়গাতে দেখো, এখানে একটা চাবি কি সুইচ ভাবো, কি এর মাধ্যমে আর একটা রোধ আরকে জুড়েছি, কার সমান্তরালে, ব্যাটারির সমান্তরালে, অনলি ব্যাটারির সমান্তরালে। ব্যাটারির তড়িৎচালক বল কত, ই, অভ্যন্তরীণ রোধ কত, স্মল আর। আমার এই স্মল আর এর মানটা জানা প্রয়োজন, সেটা জানার জন্য আমি এই কাজটা করেছি। তাহলে আগের বর্তনীর সঙ্গে আরেকটু জুড়লাম, এই বিষয়টা জুড়লাম। চাবি অন করা মানে এই আর রোধটা বর্তনীতে চলে আসলো, চাবি খোলা মানে আর রোধের কোনো ভূমিকা নেই। তো প্রথমে চাবি খোলা আছে, ধরো আমি জকিকে ওঠাচ্ছি নামাচ্ছি, J1 অবস্থানে জকি এসে গ্যালভানোমিটারে নাল পয়েন্ট পাওয়া গেল। তাহলে সেক্ষেত্রে আমরা এইভাবে কি করেছিলাম, একটু আগে ব্যাটারি তড়িৎচালক বল মাপছিলাম। সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, সেক্ষেত্রে লিখতে পারি ই সমান, এবং সেই তারের দৈর্ঘ্য কত দৈর্ঘ্য আসলো, ধরো L1 দৈর্ঘ্য, এটা পেলাম। তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, ই সমান E0 ইন্টু L1 বাই ক্যাপিটাল এল, একটু আগেই যেটা শিখেছিলাম। তাহলে এইভাবে আমরা এই ব্যাটারি তড়িৎচালক বলটা মেপে নিলাম। এরপরে আমি যদি এই চাবিটা অন করে দিই, চাবিটা লাগিয়ে দিই, তাহলে আর রোধটা চলে আসবে বর্তনীতে, এবং তার ফলে ধরো এই যে লুপটায় একটা তড়িৎ প্রবাহ হতে শুরু করবে, তার মান ধরো আই। ফলে হবে কি, এই ব্যাটারির যে দুই প্রান্তের বিভব প্রভেদ, সেই বিভব প্রভেদটা আর ই থাকবে না, কারণ তড়িৎ প্রবাহ হওয়ার ফলে নষ্ট ভোল্টের দরুন বিভব প্রভেদটা তড়িৎচালক বল অপেক্ষা কিছুটা কমে যাবে। তাহলে এখন যে বিভব প্রভেদ, এই বিভব প্রভেদটাকে আমি ভি ধরছি। তাহলে ভি সমান কি, ই মাইনাস আই ইন্টু আর, ভি সমান ই মাইনাস আই আর। তাহলে বিভব প্রভেদটা কিন্তু ই নয়, ই মাইনাস আই আর। এবং তার ফলে কি হবে, নাল পয়েন্টটা আর J1 অবস্থানে নাল পয়েন্ট থাকবে না,
তাহলে আগে বিভব প্রভেদটা বেশি ছিল, কত ছিল? ই ছিল, ফলে জি ওয়ানে নাল পয়েন্ট পেয়েছিলাম। এখন বিভব প্রভেদটা কমে কত হলো? ভি হলো। তাহলে কি আর আমরা জি ওয়ানে নাল পয়েন্ট পাবো? মোটেও না। তাহলে আমাদের একটু তারের দৈর্ঘ্য ছোট করতে হবে। তাহলে আমি আলাদা অবস্থানে, ধরো জে টুতে এবার নাল পয়েন্ট পেলাম, তারের এই দৈর্ঘ্যটা ধরলাম এল টু। তাহলে আগে পেয়েছিলাম জে ওয়ানে, এখন পেলাম জে টুতে, তারের সেই দৈর্ঘ্যটাকে কত ধরলাম? এল টু। তাহলে এই যে সূত্র, সেটার মতো আমি এখন কি লিখতে পারি? ই নয়, এখন লিখতে পারি ভি। ভি সমান ই জিরো ইন্টু, এবার কিন্তু এল ওয়ান নয়, এল টু বাই এল। তাহলে এই গেল মোট বিষয়। এরপরে আমরা পরবর্তীতে এগোবো। এর প্রবাহটা কত বুঝে নিই। এর মোট তড়িৎচালক বল কত? ই, রোধ কত? আর 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 শ্রেণী সমবায় আছে, আর 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 ক্যাপিটাল আর স্মল আর শ্রেণী সমবায় আছে, মোট রোধ হচ্ছে ক্যাপিটাল আর প্লাস স্মল আর। তাহলে নিশ্চয়ই আমি কারেন্ট আই সমান কি লিখতে পারি? মোট তড়িৎচালক বল ই, ভি সমান আই আর, আই সমান ভি আই আর। তাহলে আর প্লাস স্মল আর লিখতে পারি। তাহলে এটা গেল আই। তো এখান থেকে আমি সাহায্য নিচ্ছি। তাহলে ভি সমান ই মাইনাস আয়ের জায়গায় এই মানটা বসিয়ে দেবো, অর্থাৎ ই বাই আর প্লাস আর ইন্টু ওপরে স্মল আর থাকলো। তাহলে সেখান থেকে আমি কি লিখতে পারি? আমি এদিক ওদিক হয়ে যাচ্ছে, তোমরা খাতা ঠিকঠাক করে টুকে নিও। ভি সমান কি লিখতে পারি? ভি সমান লিখতে পারি, ই কমন গেল, নিচে লসাগু হয়ে গেল আর প্লাস আর। তাহলে আর প্লাস আর মাইনাস আর হয়ে যাচ্ছে। তাহলে হয়ে গেল ই ইন্টু, আলাদা করে লিখছি, সেখান থেকে কী পেলাম? ভি সমান ই ইন্টু আর বাই আর প্লাস আর। তাহলে এবার দেখো, এই একটা সমীকরণ পেলাম ভি সমান, আর এখানে এই একটা সমীকরণ পেয়েছিলাম। তো তুলনা যদি করি এই দুটো সমীকরণ, তুলনা করলে কি পাচ্ছি? অতএব ই জিরো ইন্টু এল টু বাই এল সমান ই ইন্টু আর বাই আর প্লাস আর, এটা পেলাম। তো এখান থেকে আমি ই বাই ই জিরো, এই ই জিরো বাই, ই বাই ই জিরোই বার করি। ই বাই ই জিরো বার করলে কি হচ্ছে? এল টু বাই এল ইন্টু আর প্লাস আর বাই আর, এটা দাঁড়াচ্ছে। তো এই যে ই বাই ই জিরো পেলাম, আর এখান থেকে যদি আমি বানিয়ে নিই যে ই বাই ই জিরো সমান কি হচ্ছে, দেখো এল ওয়ান বাই এল হচ্ছে। তাহলে এবার এটা আর এটা যদি কম্পেয়ার করি, এটা এবং এটা, তাহলে কি পাচ্ছি? এল ওয়ান বাই এল সমান এল টু বাই এল ইন্টু আর প্লাস স্মল আর বাই ক্যাপিটাল আর। তাহলে দেখতেই পাচ্ছ ক্যাপিটাল এলটা বাদ চলে যাচ্ছে। তাহলে আর প্লাস স্মল আর বাই ক্যাপিটাল আর সমান কী দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে এল ওয়ান বাই এল টু। এবার যদি এটাকে সেপারেট করে নিই, তাহলে ওয়ান প্লাস স্মল আর বাই ক্যাপিটাল আর সমান এল ওয়ান বাই এল টু। সেখান থেকে কি পাচ্ছি? স্মল আর বাই ক্যাপিটাল আর সমান, এটা ওয়ানটা দিক কি মাইনাস ওয়ান হয়ে যাবে, লসাগু যদি করি তাহলে এল টু, এল ওয়ান মাইনাস এল টু হয়ে যাবে। তাহলে সেখান থেকে স্মল আর সমান কি পেলাম? ক্যাপিটাল আর ইন্টু এল ওয়ান মাইনাস এল টু বাই এল টু। তাহলে এই ফর্মুলার সাহায্যে আমি এল ওয়ান এল টু যদি মেপে নিই, আর ক্যাপিটাল আরটা তো আমি লাগিয়েছি, ক্যাপিটাল আরের মানটা নিশ্চয়ই জানা থাকবে। এর সাহায্যে কিন্তু স্মল আর অর্থাৎ ব্যাটারির অভ্যন্তরীণ রোধ বার করা সম্ভব। আশা করি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তাহলে এইভাবে আমরা পোটেনশিওমিটারের বিভিন্নভাবে ব্যবহার করতে পারি মিটারটাকে। আমরা তড়িৎচালক বলের পরিবর্তনশীল রোধ, পরিবর্তনশীল তড়িৎচালক বল, ব্যাটারির তড়িৎচালক বল মাপা, অভ্যন্তরীণ রোধ মাপা, কোনো বর্তনীর বিভব প্রভেদ মাপা, এইসব সমস্ত কাজে করতে পারি। মাথায় রাখবে যে বিভব প্রভেদ মাপাই হোক বা কোষের তড়িৎচালক বল মাপাই হোক, একটা ভোল্টমিটার থেকে পোটেনশিওমিটার অনেক অনেক বেশি অ্যাকুরেট। আর তড়িৎচালক বল মাপা তো ওই জন্য ভোল্টমিটারের সাহায্যে মাপাই হয় না, তড়িৎচালক বল, কোষের তড়িৎচালক বল মাপা হয় পোটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে। কেন মাপা হয় আশা করি তোমরা বুঝে গিয়েছো। আর একটা পোটেনশিওমিটারের রোধ কেন তারটাকে বড় নিচ্ছি, দেখো এই জকিটাকে আমি টাচ করাচ্ছি, আর তড়িৎচালক বলটা এসে আপতিত হচ্ছে কোথায়? এই রোধটায়। যদি এই রোধের মানটা অনেক বড় হয়, তাহলে জকিটার সাহায্যে টাচ করিয়ে নাল পয়েন্টটা খুঁজতে খুব সুবিধা হয়। যদি নাল পয়েন্ট, তারের দৈর্ঘ্য ছোট হয়, নাল পয়েন্ট দেখা গেল অত্যন্ত ক্ষুদ্র দৈর্ঘ্যের মধ্যে কোথাও একটা নাল পয়েন্ট আছে, আর তারটা দৈর্ঘ্য বড় হলে
অনেকটা বড় দৈর্ঘ্যের মধ্যে সেই নাল পয়েন্টটা কোথাও আছে, তাহলে খুঁজে পেতে কী হবে, সুবিধা হবে এবং আমার যন্ত্রের সুবিধাটা বাড়বে, ত্রুটির পরিমাণটা কমবে। এটুকুন মাথায় রাখা দরকার। আবার যেহেতু এটা একটা ভোল্টমিটারের মতো আচরণ করছে, এর রোধটা অনেক বেশি হওয়া দরকার, সেই জন্য অনেক বড় মাপের তার নিচ্ছি, আবার স্পেশালি ম্যাঙ্গানিনের তার নিচ্ছি যাতে রোধটা খুব বেশি হয়। মাথায় রাখতে হবে এই কথাগুলো। এই প্রসঙ্গে বলে রাখি, প্রথমে যেটা আমি তোমাদের বলেছিলাম যে পোটেনশিওমিটার যন্ত্রে কোন ধরনের সেল ব্যবহার করব, অবশ্যই সেই ধরনের সেল ব্যবহার করব যে তড়িৎ প্রবাহ দেওয়ার সাথে সাথে যার বিভব পার্থক্যটা যেন পরিবর্তিত না হয়ে যায়। দেখো, পোটেনশিওমিটার যন্ত্রেরই যদি বিভব পার্থক্য পরিবর্তিত হয়ে যায়, তাহলে তো তার সাহায্যে অন্য কোনো কোষের তড়িৎচালক বল সঠিকভাবে মাপবো কী করে, তার মধ্যে যদি ত্রুটি থাকে। তো যাই হোক, তো সেই কোষটা মেনলি কোন কোষ ইউজ করা হয়, মেনলি লেকল্যান্ড সেল ইউজ করা হয়, কারণ এই কোষের তড়িৎচালক বলটা বিভব তড়িৎ প্রবাহ দেওয়ার সাথে সাথে সহজে পাল্টে যায় না। তো এই প্রশ্নটা অনেক সময় আসে। বাকি সব কিছু উত্তর মোটামুটি তোমাদের করে দিলাম। হাতে কলমে কিন্তু বারবার প্র্যাকটিস করবে, খাতায় নোটগুলো করবে। আমি নোট যদি পারি একটু সাপ্লাই দিয়ে দেবো তোমাদের। আর একটা কথা বলে রাখি, এর পরের দিন স্পেশাল একটা সার্কিট যেটা হচ্ছে হুইস্টন ব্রিজ, সেটা নিয়ে আলোচনা করব। হুইস্টন ব্রিজ বাস্তবে করা কোনো মানে বাস্তব নয়, বাস্তব কোনো সার্কিট নয়, এটা আসলে একটা পরিকল্পনা। তো এর পরিকল্পনারই বাস্তব রূপ হচ্ছে মিটার ব্রিজ এবং পোস্ট অফিস বক্স। তো মিটার ব্রিজ নিয়ে আমাদের আলোচনা আছে, আমরা পরের দিনই করবো সেটা। পোস্ট অফিস বক্স নিয়ে, পিও বক্স নিয়ে আগে ছিল সিলেবাসে, এখন নেই। তবুও পিও বক্সের ছবিগুলো তোমাদের পাঠাবো, দেখবে। আগে পোস্ট অফিসে এই বাক্সটা ব্যবহার করা হতো, টেলিগ্রামের তার যখন পোস্ট অফিস অব্দি যেত এবং তার সাথে টেলিগ্রাম করা হতো, তো সেই সময় এই বাক্সটার খুব গুরুত্ব ছিল। এখন আর গুরুত্ব নেই টেলিফোন আসার পর থেকে। যাই হোক, তাহলে এই যে আজকে অ্যাপ্লিকেশনগুলো শেখালাম, বারবার করে নাও, কনসেপ্টটা ক্লিয়ার করো, অসুবিধা হলে জানাও, আর অঙ্ক করো, যত বেশি সম্ভব অঙ্ক করো। অসুবিধা হলে আমাকে জানাও। তোমাদের দুটো গ্রুপই, পলাশিপাড়া তেহট্ট দুটো গ্রুপই খুবই চুপচাপ। 11 গ্রুপ থেকে তো এত অঙ্ক আসে, আমি পাগল হয়ে যাই। মাঝে মাঝে অতিরিক্ত অঙ্ক চলে আসে, কিন্তু 12 গ্রুপ অত্যন্ত শান্ত হয়ে গেছে। কেন হয়ে গেছে জানি না। হতে পারে তোমরা অঙ্ক সব ব্রিলিয়ান্ট করে ফেলছো, তোমরা সব অঙ্ক, তাহলে তো খুব ভালো হয়। আবার কিছু এরকম হতে পারে অন্য স্যার হয়তো কাছেও গ্রুপেও আছো, করিয়ে দিচ্ছে, তাতেই তোমাদের মনে হচ্ছে সব হয়ে যাচ্ছে, কিন্তু সেটা ব্যাপারটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে নিজে করো। স্যার করিয়ে দিলে শিখতে পারবে না, নিজে করতে হবে। যত নিজে করবে তত শিখবে। নিজে একবার করে পারলে না, আবার চেষ্টা করবে। আমি তো সেইভাবেই শিখেছিলাম, নিজে করতে হবে। আর আমি যেটুকুন শিখিয়ে দেবো এইভাবে যথেষ্ট, বিশ্বাস রাখতে হবে। অবশ্যই অনলাইনে করছি, কিছু সমস্যা আসছে, এরপরে নিশ্চয়ই অফলাইনে আবার দেখা হবে, তখন সেই সমস্যাগুলো অবশ্যই মিটিয়ে নেওয়া যাবে। দেখি কবে সরকার গ্রিন সিগন্যাল দেয় বা কী দেয়, তার উপরই আবার স্কুল খুলবে, আবার ডিপেন্ড করবে যে কবে থেকে ক্লাসগুলো চালু হবে। ঠিক আছে, তাহলে পরিশ্রম করো, ভালো থেকো, দিনগুলো ভালোভাবে কাটুক, নিয়মগুলো মেনে চলো। তাহলে আজকে আর দূরই, পরের ভিডিওতে আবার দেখা হবে।